নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত। এবং অনুষ্ঠান শুরুতেই বলি, স্বাধীন সাংবাদিকতার জন্য আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন চাই কোন অর্থে? আপনাদের সমর্থন চাই আপনারা আমাদের সদস্য হন, সেটা এক ধরনের সমর্থন। আমরা কি ধরনের অনুষ্ঠান করলে আপনাদের ভালো লাগবে বা কোন ধরনের অনুষ্ঠান করা উচিত সে ব্যাপারে সাজেশন দিন, এবং আরও লোকজনকে বলুন যে এই ধরনের সিরিয়াস অনুষ্ঠান আমাদের এখানে হয়, যেগুলো শোনাটা দরকার, যারা মনে করবেন। আর সদস্য হওয়ার ব্যাপারটা বলে রাখি যে সদস্য হওয়াটার মানে নতুন কিছু না। যারা সদস্য হবেন না তারাও সমস্ত অনুষ্ঠান সমানভাবে দেখতে পাবেন। হয়তো মাসে দু মাসে একটা অনুষ্ঠান আলাদা করে কেবলমাত্র সদস্যদের জন্য করব। তো এই গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে রাত্রিবেলায় আমাদের খুব সিরিয়াস আলোচনা আছে, 0 আওয়ার আছে, আসবেন আপনারা, সেখানেও আপনারা আপনাদের মতামত দেবেন। শুরু করছি আজকের মতামত অনুষ্ঠান। আজকের শীর্ষক, রাত দখলের বিপ্লবীরা কোথায় গেলেন। সেই আরজি করের সময়ই লিখেছিলাম, ওই সঞ্জয় রায়কে চেপে ধরলে একটা নয় আরো কিছু ধর্ষণের কথা বেরিয়ে আসছে। দেখবেন সেদিনের লেখাগুলো পড়ে বা অনুষ্ঠানগুলো বার করে লিখেছিলাম যে আরো কিছু ধর্ষণের কথা বেরিয়ে আসতো। কলকাতা পুলিশের এক গোয়েন্দার সঙ্গে কথা হচ্ছিল সেই সময়। তার বক্তব্য, ছেলেটা হ্যাবিচুয়াল অফেন্ডার, সেদিন নেশার ঘোরে চুপ করাতে গিয়ে খুন করে ফেলেছে, সেটা সে ভাবতেও পারেনি। হ্যাঁ, এটাই নাকি ওই সঞ্জয় প্রাথমিক বয়ানে বলেছিল। তো সেসব নিয়ে তো মেলা বিতর্ক আছে, কিন্তু আমার মনে হয় অন্তত প্রথম কথাটা তো ঠিকই। ছেলেটা হ্যাবিচুয়াল অফেন্ডার, এবং এর আগেও সে ওই আরজি কর হাসপাতাল চত্বরে রোগীর সঙ্গে আসা আত্মীয় স্বজনদের অনেকের সঙ্গেই এই কাণ্ডটা ঘটিয়েছে। কেন কিছু হয়নি? কারণ সেই মহিলারা রেজিস্ট করতে পারেননি, ভয়ে চুপ করে গেছেন, বা তাদের এক একজন বলার চেষ্টা করলেও ক্যানিং, বাসন্তী, মসলন্দপুরের মেয়েদের গলার শব্দ শুনতে চায় না কেউ, শুনতে পায় না কেউ। সেদিন এক ডাক্তার এক মেধাবী যুবতীর সঙ্গে মহানগরের মধ্যেই ঘটনা না ঘটলে কারোর কোনো হেলদোল ঘটতো না। প্রতি 16 মিনিটে একটা করে ধর্ষণ হয় আমাদের দেশে। এটাও 16 মিনিটের এক নিয়মিত সামাজিক অপরাধ হয়েই থেকে যেত। এটাও ঘটনা যে সেই সময়ে মুখ্যমন্ত্রীর ওই আরজি করের মাথায় বসে থাকা, দুর্নীতির সঙ্গে আপাদ মস্তক জড়িয়ে থাকা লোকটাকে শোনামাত্র সাসপেন্ড না করে তাকে প্রাইজ পোস্টিং দেওয়াটাও নাগরিক মনে অনেক প্রশ্ন তুলেছিল বই কি। কিন্তু প্রথম কথা হলো, এক ডাক্তার এক মেধাবী যুবতীর মহানগরের মধ্যে এক হাসপাতালে ধর্ষণ আর হত্যা আমাদের বিচলিত করেছিল, যা আমাদের অন্য সময় করে না। আমাদের তো ছেড়েই দিন, এই নির্বাচনেই জিতে এসেছেন সেই অভয়ার মা, তার সংবেদনশীলতায়ও ধরা পড়েনি নতুন সরকার তৈরি হওয়ার পরে অন্তত 3টে ঘটনা। না, তিনি একটা কথাও বলেননি, জেনেছেন বা জানার চেষ্টাও করেছেন বলেও মনে হয় না। মানে এক সন্তানহারা মাও যদি এই ঘটনাগুলোকে নজরান্দাজ করেন, তাহলে অন্যদের রিয়াকশন কতটা হবে তা বোঝা খুব সহজ, অন্তত কঠিন তো নয়। প্রথম ঘটনাটা ঘটলো শোনাতে, খবরের কাগজে খুব ছোট্ট করে বের হয়েছে। এত দূর থেকে আমার পক্ষে সত্যি বা মিথ্যে তো বোঝা সম্ভব নয়, কিন্তু খবরটা সত্যি কিনা, কতটা সত্যি, পুলিশ কি বলেছে, কারা গ্রেপ্তার হলো, গ্রেপ্তার না হয়ে থাকলে কেন হলো না, এসব কোনো প্রশ্নই নেই। কি হয়েছিল সেটুকু খবরে বেরিয়েছে। তাতে বলা হচ্ছে, সরসুনাতে একটা ঘটনা ঘটেছে। অভিযোগ হলো এক স্কুল ছাত্রী মেয়েকে দুটো লোক, যাদের মধ্যে একজন মহিলাও ছিলেন, গাড়িতে তুলে মাদক দেওয়া চকলেট খাইয়ে নেশাগ্রস্ত করে তারপর গণধর্ষণ করেছে। তারপর সেটার ভিডিও তুলে রেখে মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু করেছে, যেন কোথাও ফাঁস না করে দেয়। মেয়েটা সত্যিই ভয় পেয়ে মাসখানেক চেপে রাখে। অভিযোগ দায়ের হয়েছে মাত্র কদিন আগে। খবরটা বেরিয়েছে হাতে গোনা 2-1টা ইংরেজি দৈনিকে, সেটাও ছোট্ট করে, এই পর্যন্ত। কিন্তু এরকম একটা খবরের কোনো ফলো আপ নেই কেন? মানবাধিকার কর্মীদের কেউ সেখানে গেলেন না কেন জানি না। কিন্তু যদি এরকম নৃশংস খবর ওইখানেই থেমে যায়, যদি সবটাই চাপা পড়ে যায়, তাহলে আগে যে কথাটা বলেছি সেটাই আবার নতুন করে প্রমাণিত হয়। এই উই ওয়ান্ট জাস্টিস, রাত দখল ইত্যাদি ছিল এক ডাক্তার, এক মেধাবী ছাত্রী, এক প্রতিষ্ঠিত মহিলার ধর্ষণ আর খুনের বিরুদ্ধে শহরতলি গ্রামের খুনের বিরুদ্ধে এক প্রতিবাদ। শহরতলি কিংবা গ্রামের এক মহিলার ধর্ষণ বা খুন এতটা আকর্ষণীয় খবর নয়, তাই কি অবহেলা? অন্য ঘটনাটা ঘটেছে নদিয়ায়, রিপোর্ট করেছে ইটিভি ভারত। হ্যাঁ, তাদের টিমের খবর।
আমার পক্ষে বীরভূম থেকে বসে যাচাই করা সম্ভব নয়, কিন্তু ঘটনাটা তো আজকের নয়, ঘটনা তো পুরনো। সেই ঘটনা যে ঘটেছিল সেটাও সত্যি। কি হয়েছিল? ঘটনার সূত্রপাত প্রায় 2 বছর আগে। শান্তিপুরের এক শিশুকন্যা প্রতিদিনের মতো পাশের বাড়িতে খেলা করতে গিয়েছিল। তখনই 2 বছরের খুদেকে একলা পেয়ে তাকে যৌন হেনস্থার করার অভিযোগ ওঠে তৎকালীন নৃসিংহীপুরের বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। মেয়েটা বাড়ি ফিরে ব্যথায় কাঁদতে থাকে। তখন মা জিজ্ঞাসা করায়, সে তার সঙ্গে ঘটা ঘটনার কথা মাকে জানায়। পরিবারের দাবি, তার মা বাবা বলছেন ওই শিশু কন্যার যৌনাঙ্গে রক্ত জমাট বেঁধে যায়, তাকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশের দ্বারস্থ হতে বলা হয়। সেই অনুযায়ী শিশুর পরিবারের তরফে শান্তিপুর থানায় মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবং ওই নাবালিকার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরে মনোরঞ্জন হালদারকে অর্থাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে পেরিয়ে যায় 2 বছর। বর্তমানে ওই মামলা বিচারাধীন, অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। হ্যাঁ, এটাই ছিল ঘটনা। তাহলে নতুন কি ঘটলো? নতুন জিনিস ঘটতে শুরু করলো রাজ্যে পালাবদলের পরে। বিজেপি এসেছে ক্ষমতায়। অভিযোগ, সেই ক্ষমতার জোরেই ওই এলাকার বর্তমান বুথ সভাপতি সুধীর দাস গত শুক্রবার রাতে তার দলবল নিয়ে ওই নাবালিকার পরিবারের বাড়িতে হাজির হন। আর ওই মামলা তুলে নেওয়ার জন্য নাবালিকার পরিবারকে রীতিমতো হুমকি দিতে থাকেন। মানে সেই অভিযোগ করেছেন শিশুটির মা বাবা। তারা বলছেন অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি বাড়িতে এসে বলেছেন, এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর কেউ ঠেকাতে আসবে না, ভালো ভালো মামলা তুলে নে, না হলে গোটা বাড়ি আগুন জ্বালিয়ে দেব, প্রাণে মেরে দেব। ঘটনার পরে ভয়ে বর্তমানে 4 বছরের বয়সী ওই শিশুর পরিবার আবারও শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রথমে জেনারেল ডায়েরি হলো, পরবর্তীকালে এফআইআর শুরু হয়েছে। কিন্তু এফআইআর হওয়ার পরে 2 দিন কেটে গেল, এখন ওই অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি সুধীর দাস সহ 6 জনের কেউ গ্রেপ্তার হননি। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে ইটিভি ভারতে যে খবর ছাপা হয়েছে অলমোস্ট সেটা কপি পেস্ট। মানে একজন পস্কো মামলার আসামি হয়ে হুমকি দিচ্ছে, জানে মেরে ফেলবো, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। মানছি গত 15 বছর এরকম বহু বেআইনি কাজ হয়েছে, অনেক সময় পুলিশ তাদের কাজ করেনি। দলদাসত্ব পুলিশের মধ্যে নতুন তো কিছু নয়। ওই নাবালিকার মা বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমার স্বামী শ্রমিকের কাজ করে আর তা দিয়ে কোনো রকমের সংসার চলে আমাদের। গত 2 বছর আগে আমার নাবালিকা মেয়েকে যেভাবে হেনস্থা করেছিল প্রায় 60 বছরের এক ব্যক্তি, তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছিলাম। বর্তমানে তিনি জেল খাটছেন এবং সম্পূর্ণ আদালতের তত্ত্বাবধানে রয়েছে। এখন মনোরঞ্জন হালদারের পরিবারের লোকজন এবং বর্তমান বুথ সভাপতি সুধীর দাস আমাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার স্বামী একা কাজে যায়, আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা চাই এর একটা সুব্যবস্থা করুক প্রশাসন। এবার বিজেপির বুথ সভাপতি সুধীর দাস জানিয়েছেন ওসব হুমকি ইত্যাদি দেওয়ার প্রশ্নই ওঠে না, তবে নাবালিকার বাড়িতে দলবল নিয়ে যাওয়ার কথাটা তিনি স্বীকার করে নিয়েছেন। বিজেপির বুথ সভাপতি সুধীর দাস যেটা বলেছেন, কোট আনকোট, ওই রাতে আমরা মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, তবে অনুরোধ করতে, আমরা কেবল মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছি, বাড়ির ভেতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে কথা বলেছি। নাবালিকার বাবার সঙ্গে কারা হুমকি দিয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু আমি মারার হুমকি দিইনি, কারণ তারা যদি অভিযোগ না তুলে নেয় তাহলে আমাদের কিছু করার নেই, আদালতে মামলা চলছে। অসাধারণ এক্সপ্লেনেশন না? কি কিউট। উনি একটা পস্কো মামলা তুলে নিতে অনুরোধ করেছেন এবং তারপরেও জেলের বাইরে। আর তার চেয়েও বড় কথা হলো, কোথায় সেই রাত জাগা রাতের দখল নিয়ে দিন বদলানোর দল? দমদমে একজন একটা দোকান চালাত, একটা হকার স্টল, সকালবেলা এসে দেখে যে সেই দোকানটা মহিলা, সেই দোকানটা একজন বলেছে যে তুই সকালবেলায় চালাবি, আমরা বিকেলবেলায় চালাবো। অদ্ভুত ব্যাপার। তারপরে তাকে তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া, সে ক্যামেরার সামনে কাঁদছে, চিৎকার করে। লোকজন আছে সেখানে, কোথায় আছে সেই, কোথায় গেলেন তারা? এক রাত দখলের দল যারা দিন বদলের কথা বলেছিলেন, রাত দখলের ডাক দিয়ে যিনি সেরা বাঙালি হয়ে গেলেন, তিনি বা কোথায়? এতদিন ফেসবুকে চুটিয়ে সরকারের বিরোধিতা মানুষজনরা কোথায়? না, এই সরকারের বিরোধিতা করতে হবে না, ঘটনাটা তো লিখুন। এমন তো নয় যে সরকার এসে এই ঘটনাগুলো সরকার থেকে নির্দেশ দিয়ে করানো হচ্ছে না। আমরা সেটা আরজি করের সময় মনে করিনি, এখনো মনে করছি না। কিন্তু যে ঘটনা ঘটেছে তার তো তদন্ত হওয়া উচিত, তার তো পুলিশ দেখা উচিত, পুলিশ তো কারোকে গ্রেপ্তার করা উচিত। ঘটনার প্রতিবাদটা তো অন্তত করুন। আর মিডিয়া
এরকম প্রত্যেকটা ব্যাপারে এক ধারাবাহিক প্রশ্ন আর আক্রমণাত্মক হয়ে ওঠা মিডিয়া আজ কোথায়? সরকারি কর্মচারীরা ডিএ না পেয়েও একটা কথা লিখছেন না, অধিকাংশ শিক্ষক অধ্যাপকেরা আর চ্যানেলে হাজিরই হচ্ছেন না, তাদের সংবাদ মাধ্যমে কথাবার্তা বন্ধ, সংবাদ মাধ্যম চুপ, সাংবাদিকেরা আপাতত বিজেপি ঘনিষ্ঠতার ছবি ছাপাতে ব্যস্ত। আমি তোকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি রে ছবি ছাপছেন। মুরলীধর লেনের সামনে চায়ের দোকানদারের সঙ্গে সখ্যতার বিবরণ দিতে ব্যস্ত। আহারে, আমি কত যেতাম সেখানে। এবং সেই সন্তানহারা জননী যিনি মানুষের কাছে জাস্টিস, ন্যায় বিচারের কথা বলে আজ বিধায়ক, তিনিও একবারের জন্য একটা কথাও বলেননি। হাউ হাউ করে কাঁদছে দোকান ভাঙা ঝুপড়ি হোটেলের রাঁধুনি কাম মালকিন। সেও কি ধর্ষণ হত্যার চেয়ে কম? গত 30-35 বছর ধরে শিয়ালদাহতে বসেই রোজগার করেছেন, হকারি করেছেন, আজ হঠাৎ তারা নেই। বিভ্রান্তের মতন জিজ্ঞেস করছে আমাদের কি কোনো পুনর্বাসন হবে না? মানে এখন ভেঙে দিয়েছিস, কমাস খেতে পাবো না সেটা জানি, কোথাও একটা কি ব্যবস্থা হবে? মিডিয়া মেসির মূর্তি ভাঙা, স্টেডিয়ামের সামনে পার বিশ্ব বাংলার লোগো ভাঙার ছবি দিয়েই যাচ্ছে। তাদের চোখ রেল স্টেশনের বাইরে এই ভাঙনের ছবি তাদের চোখেই পড়ছে না। রাত দখল নিয়ে দিন বদল আসবে কবে? আর দিন বদলালে যদি সেই দিন রাতের চেয়ে অন্ধকার হয়ে যায় তাহলে মানুষ করবে কি? আমি না বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্বে, না বিশ্বাস করি ভাগ্য বা নিয়তিতে। আমার মনে হয় এমন খারাপ সময় আসে, সেই খারাপ সময়ের অভিঘাতেই আসে ঝকঝকে সকাল। কিন্তু আমার ঠাকুমা বলতেন, দেখিস বাবা, গায়ে যেন দীর্ঘশ্বাস না পড়ে, কোনো মহিলার চোখের জল না পড়ে, কোনো শিশুর চোখের জল না পড়ে, দগ্ধে দগ্ধে তিলে তিলে কষ্ট পেয়ে মরবি। কথাটা মাথায় রাখিস। পাপ করলে শাস্তি আছে, এটা তেমন একটা বিশ্বাস। আমি মানি না পাপ পুণ্য, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কথাগুলো সত্যি হলে কিন্তু মন্দ হতো না। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।